ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একদিন করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নতুন চ্যানেল নিয়ে। আমরা এখন চলে যাব সরাসরি আরও একটি ঘটনায় এবং এটি একটি অডিও ক্লিপ। কিন্তু এই অডিও ক্লিপটি আমি বলছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম মুন্না ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুগণ। আমি সিফাত সাইদ, লিভারপুল প্রবাসী একজন বাংলাদেশি ডেটা ইঞ্জিনিয়ার। আমি গত অডিও ক্লিপে আপনাদেরকে আমার নানার বাড়ি সীতাকুণ্ড শেখপাড়া কেন্দ্রে দুটো ছোট ঘটনা বলেছিলাম, যেগুলো হয়তোবা তেমন একটা ভয়ঙ্কর নয়, তবে অলৌকিক কিছু ছিল। আর আজকে আমি আপনাদের সাথে আমার নিজের বাড়ি হালিশহর আব্দুল করার আমাদের যে বাড়িটা, সেটাকে কেন্দ্র করে কিছু ছোট ঘটনা বলবো। আশা করি এগুলো আপনারা মজা পাবেন। এগুলো মোটামুটি কিছুটা ভয় না লাগলেও চিন্তা করার মতন বিষয়। তো মুন্না ভাই, প্রথমেই বলি, আমাদের এই বাড়িটা আমাদের দখলে। আমার পর্দা অর্থাৎ আমার দাদার বাবার আমল থেকেও আমাদের দখলে থাকলেও আমরা এখানে মূলত স্থায়ীভাবে বাড়ি করেছি ৩০ বছর আগে। যেহেতু আমার পর্দা ছিলেন ব্রিটিশ নেভির একজন অফিসে এবং আমার দাদা চাচারাও পরবর্তীতে পাকিস্তান নেভি এবং বাংলাদেশ নেভিতে সার্ভিস দিয়েছেন, তো যার কারণে আসলে সরকারি কাজের কারণে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের কারণে আমরা আসলে পাকা বাড়িটা একটু দেরিতেই করেছি। তো যাই হোক, আসলে আমরা যখন পাকা বাড়ি করতে যাচ্ছিলাম এই এলাকাটাতে, তখন আশপাশ থেকে প্রতিবেশীরা সবাই বলছিল যে তোমাদের এই জায়গাটাতে একটু সমস্যা আছে। তোমরা জানো এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে। এখানে কি আসলে পাকা ঘরবাড়ি করাটা এভাবে ঠিক হবে? তোমাদের তো কোনো প্রবলেম হতে পারে। ভাই, আমি এটা বলবো না যে আমরা জিনে বিশ্বাস করি না, কারণ যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম, সেহেতু আমরা এগুলোতে বিশ্বাস করি। তবে আমরা ভেবেছিলাম মানুষজন হয়তোবা হিংসা করে বলছে, মানে জায়গাটা দখলের জন্য। তো এই কারণে ভাবছিলাম হয়তো অনেকে চাইছে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এই জায়গাটা দখলের জন্য। তো আমরা বললাম যে না থাক, সমস্যা নাই, আমরা তো এগুলোর সাথে ইউজডুই আছি। আমরা আমাদের পূর্বপুরুষের ভিটা কেন ছাড়ব, আমরা এখানেই বাড়িটা করব। অনেকে আমাদেরকে বলতে চাইছিল যে আরও ভালো দাম দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারো, আশেপাশে একই এলাকার ভিতরে, কিন্তু আমরা সেটা করিনি। তো যাই হোক মুন্না ভাই, এখন ঘটনা হচ্ছে আমরা যখন ফাউন্ডেশন দিচ্ছিলাম তখন আমরা খুবই ছোট। আসলে তখন যেটা এখানকার মিস্ত্রিদের কাছ থেকে কিংবা যারা কাজকর্মের দায়িত্বে ছিল বিল্ডিংয়ে, তাদের কাছ থেকে শুনেছিলাম, তারা নাকি লক্ষ্য করেছে বিভিন্ন সময় ছোটোখাট জিনিসপত্র থেকে শুরু করে একদম বড় যে কোনো যন্ত্রপাতি দেখা যায় এক জায়গায় রাখলে সেকেন্ডের মধ্যে অন্য জায়গায় চলে যাচ্ছে, বা কিছু জিনিস নিজে থেকে গায়েব হয়ে আবার নিজেই ফিরে আসছে। কোনো সময় কারো কথা বলার শব্দ শোনা যায়, বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শোনা যায়, মহিলাদের নুপুরের আওয়াজ শোনা যায়, হাসির আওয়াজ শোনা যায়, বা কিছু মশলা বাটার মতো, আবার ধুমধুম করে দেয়ালে পেরেক মারার মতো এই ধরনের শব্দও শোনা যায়। কিন্তু আসলে কাউকেই দেখা যায় না। আর সত্যি বলতে মুন্না ভাই, আশেপাশে তখন কোনো বিল্ডিং ছিল না যে যারা এগুলো করবে বা ওখান থেকে এই শব্দগুলো আসবে। আমাদের বিল্ডিংটাই তখন মাত্র উঠছিল। এমনকি মিস্ত্রিদের কাছ থেকে এও শুনেছিলাম, যেই দিন বাড়ির একতলার ছাদের ঢালাই দেওয়া হচ্ছিল, তখন নাকি ঢালাই দেওয়ার যে মেশিনটা, সেটা দেখা গিয়েছে বাড়ির পূর্ব প্রান্তে থেকে একদম সোজা দক্ষিণ পশ্চিম প্রান্তে চলে গিয়েছে। তো এইরকম অবস্থা দেখে মিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছিল। আবার আমরা কিছুদিন কাজ বন্ধ রেখে নতুন মিস্ত্রি দিয়ে নতুন কন্ট্রাক্টর দিয়ে কাজ ধরিয়ে কাজ করায়। যা হোক, এগুলো ছিল যখন বাড়ি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল সে সময়কার ঘটনা। এবার আসি আসল ঘটনায়। আমরা যখন থেকে এখানে বসবাস করা শুরু করি, সেই সময় আমার নিজের দেখা কিছু ঘটনা। বিষয়গুলো হচ্ছে, যেমন রাসেল ভাই, একদিন দুপুরবেলা ঘুমিয়ে আছি, তখন আমি খুব সম্ভবত মাত্র ক্লাস 8-9-এ পড়ি। আমি যখন ঘুমিয়ে আছি দুপুরবেলা, আমার তখন নোকিয়া N95 একটা মোবাইল আমার জন্য আমার ভাইয়া পাঠিয়েছিল ইউকে থেকে। তো তখন তো মোবাইলটার বেশ ভালোই একটা দাম ছিল, যারা ইউজ করেছে সে সময় তারা বলতে পারে। তো আমি ঘুমিয়ে আছি, আমার পাশে আমার রুমে বেডরুমে বেডের পাশে আমার কম্পিউটার টেবিলটা রাখা এবং তার পাশে আমার পড়ার টেবিলটা রাখা। বলে বাকি, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, আমি ছোটকাল থেকেই আসলে গেমিং এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত কাজের প্রতি আমার আগ্রহ থাকায় আমি আমার পড়ার টেবিলের পাশেই কম্পিউটার টেবিল। তো আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি আমার মোবাইলটা সবসময় কম্পিউটার টেবিলের উপরে রেখে ঘুমিয়ে যাইতাম। আর কম্পিউটার টেবিলটা হচ্ছে ঠিক পশ্চিম দিকের জানালা বরাবর। রুমের উত্তর পাশে আরেকটা জানালা রয়েছে, কিন্তু পশ্চিম দিকের জানালাটা বরাবর আমার মোবাইলটা আমি সবসময় রেখে ঘুমিয়ে যেতাম। তো এটা নিয়ে আমাকে কিন্তু বাসা থেকে বেশ কয়েকবার বলা হয়েছে যে কেউ যদি জানালা দিয়ে মোবাইলটা নিয়ে যায় কি করবি? মাত্র 2 তলা বিল্ডিং, আর তাছাড়া বুঝে নিত মুন্না ভাই,
তখনকার আমাদের পুরাতন বিল্ডিংগুলোতে সানশেড একটু বেশ বড় করে রাখা হতো, যেখান দিয়ে মোটামুটি একজন মানুষ হেঁটে যাওয়া তো অবশ্যই সম্ভব, মানে চাইলে শুয়ে থাকতে পারবে এমনও সানশেড দেওয়া হতো তখনকার বিল্ডিংগুলোতে। তো যাই হোক, আমাকে সতর্ক করলেও আমি কখনো শুনতাম না। আর আমার একটা বদ অভ্যাস ছিল মুন্না ভাই, যে আমি ঘুমানোর সময় সবসময় দরজাটা বন্ধ করে তারপরে ঘুমাই, যাতে কেউ আমাকে ডেকে ঘুম থেকে তুলতে না পারে, বা আমি আমার ইচ্ছে মতন ঘুম শেষ করে তারপর উঠব, এরকম একটা টেন্ডেন্সি ছিল আর কি। যাই হোক, একদিন দুপুরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে স্বপ্নে দেখছি যে হঠাৎ বন্ধ জানালা দিয়ে একটা মহিলার মতন কেউ ঢুকলো। কালো কাপড় পরা, কালো লম্বা ঘন চুল, কিন্তু উচ্চতা খুব একটা যে বেশি তা না, স্বাভাবিক মানুষের মতন, এবং ফর্সা একজন মহিলা। তিনি কিভাবে জানি বাহির থেকে লাফ দিয়ে আমার জানালা দিয়ে সোজা রুমের ভিতরে এসে পড়লেন। আমার খাটের সামনে এসে বসলেন, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বলছেন যে তুমি যে মোবাইলটা এখানে রেখেছ, তোমার মোবাইলটা চোরে নিয়ে গেলে কি করবে? তোমাকে তোমার বাসার মানুষজন এত বলে, তুমি তারপরেও এগুলো কানে নাও না বা পাত্তা দাও না। এটার কারণে তোমার একদিন বিপদ হবে। দেখবে যখন মূল্যবান কিছু হারিয়ে যাবে তখন ঠিক আফসোস করবে। এইটা দেখা মাত্রই মুন্না ভাই, আমি এতই ভয় পেয়েছিলাম যে সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখি যে আসলে কিছু নাই। তো আমি ভেবেছিলাম ভাই, ঘুমে তো এরকম দেখতেই পারে মানুষ, এরকম তো মানুষের হয়। কিন্তু আমি যেটা শুনলাম মুন্না ভাই, ঠিক আমি ঘুম থেকে উঠার 10 মিনিট পরে শুনি যে আমাদের এই রুম বরাবর নিচতলায় একটা মোবাইল চুরি হয়েছে। ঠিক এই বরাবর পশ্চিম পাশের জানলা থেকে ভাড়াটিয়েদের একটা মোবাইল চুরি হয়েছে। তো এটা কি আসলে অলৌকিক নাকি আমি আজও বুঝি না। আমাদের আশেপাশে যে জিন যারা এই জায়গাটা আগে থেকেই ছিল, বসবাস করত, যাদের কারণে আমাদেরকে এখানে এলাকার মানুষজন পাকা বাড়ি করতে না করছিল, তাদেরই কোনো অস্তিত্বের কোনো প্রমাণ, সেটা বিচার আমি লিসেনারদের উপরেই ছেড়ে দিলাম। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তারপরে আরেকটা ঘটনা আছে। একদিন মাগরিবের নামাজের সময় আমার একটা অভ্যাস আছে যে যখন আমি বাইরে খেলতে যেতাম, তখন আমি আসনের পর থেকে মাগরিবের পর্যন্ত মাঝামাঝি এই সময়টাতে অনেক সময় বাসায় উত্তর পাশের জানালাটা দিয়ে তাকিয়ে থাকতাম, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতাম। তো তাকিয়ে আছি একদিন এরকম রমজান মাসের দিন। মাগরিবের আজান যখন দিয়েছে, ঠিক আমার মতো চেহারা, আমার মতো উচ্চতা, গায়ের রং, হুবহু দেখতে আমার মতোই একজন লোক নামাজের জন্য তৈরি হয়ে টুপি পরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে। কিন্তু তার মুখটা ছিল আমার দিকে ফেরানো, এবং সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এবং এই জিনিসটা দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি সাথে সাথেই আমার আম্মু আব্বুকে বলতে বাধ্য হয়েছিলাম, এবং আমার মামা খালাদেরকেও আমি জানিয়েছিলাম জিনিসটা। তো যা হোক, ওনারা বলল যে তুমি ছোট মানুষ, হয়তোবা কোনো ভুল কিছু দেখেছ। তারপরে আরেকটা কাহিনী ছিল, সেটা হচ্ছে একদিন ভর দুপুরে দেখি প্রায় একটা 2টার দিকে, গ্রীষ্মকাল ছিল সেটা, আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ আছে। সেই জাম গাছে দেখি আমার মা উঠে বসে আছে। ভাই, আমার মা একজন বয়স্ক মানুষ, যার বয়স এখন 65-র উপরে। তখন 20 বছর আগে একদম কম করে হলেও তো মার বয়স ছিল 45-এর উপরে। আপনি চিন্তা করেন, 45-এর উপরে একটা মহিলা আমাদের এই বাংলাদেশের এই সমাজে, মানে ভর দুপুরে একটা জাম গাছে উঠে বসে থাকবে, এটা আসলেই স্বাভাবিক না। তো এইটা যে শুধু আমি দেখেছি তা না, আমাদের আশেপাশের আরও কয়েক বিল্ডিং থেকেও দেখেছে, এবং আমার খালাও দেখেছে। আমার ছোট খালা, তিনি আমাদের বাসায় ছিলেন তখন, তিনিও বলেছেন যে আপাকে উনি জাম গাছের উপরে উঠে বসে থাকতে দেখেছেন। তিনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন, এবং যত রকমের দোয়া দুরুদ করতে পারে আর কি। কিন্তু আমরা জানি সে সময় আম্মু কিন্তু পাশের রুমে ঘুমাচ্ছিল। আমার বেডরুমের পাশের বেডরুমটাই ছিল আমার আম্মু আব্বুর বেডরুম। তো তিনি সেখানে ঘুমাচ্ছিল, কিন্তু একই সময় আবার দেখতে পাই আম্মুর মতো কেউ একজন জাম গাছে উঠে বসে আছে। এবার আসি তৃতীয় একটা ঘটনায়। এই ঘটনাটা একটু বড়, এবং এটাতে আমি বেশ সাফার করেছি, এবং এটাতেই সবাই নড়ে চড়ে বসেছিল আমাদের এই বাড়ির নিয়ে। সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন একদিন দুপুরবেলা ঘুমের মধ্যে দেখতে পাই যে মায়ের বেডরুমের আবার জানালাটা ছিল দক্ষিণে আর পশ্চিমে একটা বারান্দা, বারান্দার আগে একটা জানালা। তো যাই হোক, দক্ষিণের জানালা, আমি ঘুমিয়ে আছি। তারপর হঠাৎ দেখতে পাই দক্ষিণের জানালা দিয়ে খুব শক্তিশালী বিশাল দৈত্যাকার একটা পুরুষ মানুষ, চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর। তো সে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে সোজা তুলে সজোরে আছাড় মারতে লাগলো। সাথে সাথে রক্তপাত শুরু হয়। এটা দেখে সাথে সাথে ভয়ে আমার ঘুম ভেঙে যায়। চিৎকার করে উঠে আমি তাড়াতাড়ি আমার আম্মুকে বিষয়টা জানাই। আম্মু তখন আসলে অন্য রুমে ছিল। আমার নানু আর আমার খালা এসেছিলেন আমাদের বাসায়। তো তখন এই ঘটনাটা জানানো হলে নানু একটু চিন্তিত হয়ে পড়েন, খালামণিও চিন্তিত হয়ে পড়েন। সাথে সাথে বিষয়টা বাবাকে জানানো হয়। বাবা তখন সৌদি আরব ছিলেন। তো বাবাকে এটা জানানো হলে বাবা 1 মাস পরেই চলে আসেন। এসে তিনি বিষয়টা নিয়ে কয়েকজন হুজুরের সাথে আলাপ আলোচনা করে আমাদের ঘরটাকে ইসলামের রীতি অনুযায়ী বন্ধ করে দেন। কিন্তু এগুলা করানোর পরেও কোনো কাজ হয় না। কয়েকদিন পরপর আমার সাথে এই ঘটনাটা ঘটছে। এরকম আমি দেখতে পাই একটা দৈত্যাকার মানুষ এসে আমাকে মারছে, আমি ঘুমের মধ্যেই কষ্ট পাচ্ছি। তো তখন একজন কবিরাজকে নিয়ে আসেন বাবা।
তো উনি বেশ কিছুক্ষণ আমাদের ঘর অবজার্ভ করে এবং সেই সাথে আমাকে অবজার্ভ করে বললেন যে ওর পিছনে কোনো জিনের নজর আছে, সেটা ওর ক্ষতি করতে চাইছে কিন্তু পারছে না। কারণ হচ্ছে আপনাদের এই বাড়িটাতে আপনারা বাড়ি করার আগে আরও অনেক বছর ধরে, প্রায় ৩-৪ শত বছর ধরে এখানে কিছু জিনের বসবাস আছে, যারা ভালো জিন, যারা প্র্যাকটিসিং মুসলিম টাইপের আর কি, এরকম জিনের বসবাস আছে এবং তারা আসলে এই জায়গাটায় আপনাদের আসলে প্রোটেক্ট করে যাচ্ছে বিধায় আপনার ছেলের এখনও পর্যন্ত সেরকম বড়সড় কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু তাকে শুধু দূর থেকে ভয় দেখিয়ে যাচ্ছে। আপনারা মাঝে মধ্যে যাদেরকে দেখেন আপনাদের রূপে, তারা এখানে বসবাস করা ভালো জিন, তাদের সাথে মাঝে মধ্যে এভাবে হয়তো আপনাদের দেখা হয়ে যায়। এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। এদের সাথে আমি আমার কার ইঞ্জিনের মাধ্যমে কথা বলে যতদূর জানতে পেরেছি, এরা আসলে এই জায়গাটায় আপনাদের আরও অনেক আগে থেকে, প্রায় ৪০০ বছর ধরে এখানে বসবাস করে আসছে বংশ পরম্পরায়। আর তারা এই জায়গাটা ছেড়ে যেতে চায় না। তারা বলেছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আমাদেরকে এখানে থাকতে দিলেই হবে। তোমরা মাঝে মধ্যে হয়তো আমাদের যাতায়াত, হয়তোবা আমাদেরকে দেখতে পাবে, কিংবা আমাদের কোনো কাজকর্মের বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাবে, কিন্তু এর চেয়ে বেশি কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা তোমাদেরকে প্রোটেক্ট করে যাব, তোমরা যদি আমাদেরকে থাকতে দাও আর কি। তো এখানেই আমার ঘটনা শেষ করছি। তো কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।